মোমেন্টস গুলো দেখতে পাচ্ছি। হিউজেন যখন একটা বোম্বিং করে তখন ক্লোজ ডিস্টেন্সটা আসলে রিওয়াকদের জন্য আরো ইজি হয়ে যায়। আইডিএইচ আমি জানি না তুমি লক্ষ্য করেছো কিনা, ব্রাজিলের ফাইটে যখন শুরু হয়েছিল রিওয়াকের প্রথম ডাবল ভেক্টরের নকের পর রিওয়াক যেভাবে ক্যারেক্টার স্কিলটাকে পারফেক্টলি ইউটিলাইজ করছে, জিগজ্যাগ করে যাওয়া, তাৎসুয়ে ব্যবহার করে জিগজ্যাগ করে যখন সে যাচ্ছে, স্পিডের সঙ্গে একটা বড় মুভমেন্ট তিনি পাচ্ছেন এবং এই যে মুভমেন্টের সঙ্গে রিফ্লেক্ট তারা আছে, তো ওভারঅল মিলে অপোনেন্টকে বলা চলে একদম পুরোদমে আসলে মানে অন্ধ করে দেওয়ার মতো সিনারিওতে রিওয়াক রাখে এবং ওইটা কিন্তু খুবই জোস ছিল আমার তরফ থেকে। আমি যদি বলি রিওয়াকের ডাবল ভেক্টরের চার্জ গুলো, সো রিওয়াক ক্যারেক্টার স্কিল পারফেক্ট ইউটিলাইজেশন, মেকর ফায়ার পাওয়ার, হিরোজেনের নেইডিং এবং পিকে সেই মাস্টারমাইন্ড আইকিউ, আমার কাছে মনে হয় জব ব্রেকার্স কামব্যাক করবে পরবর্তী কোনো একটি ম্যাচে। দেখুন আমরা ফার্স্ট ডেতেও দেখেছিলাম যে তারা লাস্টের 2 ম্যাচে এমনভাবে তারা পারফর্ম করেছে যে তারা পোডিয়ামে এন্ট্রি করে ফেলেছিল আফটার ফার্স্ট ডে। সো এইরকম কিছু কি আজকের দিনে দেখবো কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। বাট আজকের লবিটা কিন্তু আরো অনেক বেশি স্ট্রং। উইক 1 ফেজ 1 এর টপ 2 টিম যারা কিনা সব থেকে বেশি পয়েন্ট সিকিউর করেছিল উইক 1 ফেজ 1 এ, তাদের সাথেই আজকের এই লড়াইটি। সো এই লড়াইতে সেরকম কামব্যাক করা কি আদৌ সম্ভব হবে কিনা সেটা কিন্তু বাকি ম্যাচগুলো যখন তারা প্লে করবে তখন আমরা জানতে পারবো। অন্যদিক থেকে যদি আমরা টিম এনডিটি এর কথা বলি, প্রত্যেকটা ফাইটে অনেক বেশি কনফিডেন্ট তারা ফিল করাচ্ছে, বাট বারংবার সেখানে আমরা থার্ড পার্টি শিকার হতে সেই দলটাকে দেখতে পাচ্ছি। দেন ইনফ্যাক্ট প্রিভিয়াস যে গেমটা ছিল গলফ কোর্সে একদম ওপেন গ্রাউন্ড থেকে তারা যখন রোটেট করছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু রেড ক্লিফের কাছ থেকে আক্রমণটা আসে। আপনার কাছে যতগুলো ওয়ালই থাকুক না কেন, যদি আপনার 50 সেন্টিমিটার অথবা 20 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে যদি আপনার কোনো হার্ড কভার না থাকে, তাহলে আপনার দলটাকে আপনার টিকিয়ে রাখা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এবং যেখানে কিনা অপোনেন্টের কাছে হায়ার গ্রাউন্ডের কভার রয়েছে, হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজ রয়েছে, সেখান থেকে ইজিলি সেই দলটা কিন্তু আপনাকে হেডশট প্রোভাইড করতে পারছে। একদম। এবং যখন বলেছো হার্ড কভার ম্যাচ করতে পরবর্তী ম্যাচের ব্যাপারে অ্যালপাইন, অ্যালপাইনে যে জিনিসটা দেখো আইডিএইচ, মাঝখানে পুরো দমে একটা ওপেন গ্রাউন্ড, তবে প্রশ্ন অনেকেরই যে এই ওপেন গ্রাউন্ডে টিকে থাকাটা কতটা সহজ কিংবা কতটা কঠিন। সেখানে দেখো যে আইডিএইচ মাঝে মাঝে কিছু কিছু জায়গায় যদি আমরা বলি রিভার মাউন্টের সামনের সাইডগুলো কিন্তু অনেকটা ওপেন গ্রাউন্ডেড, কিছু কিছু জায়গায় বড় বড় কিছু গাছের কভার আছে, কিছু পোস্ট গার্ড এরিয়াজ আছে, কিছু পাথরের কভার, যেগুলো কিনা তোমাকে পুরো দমে আসলে কভার করে রাখবে। তুমি ড্যামেজও নিতে আসলে নিবে না, কিংবা তুমি একটা ভালো কভারে থাকবে। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে অ্যালপাইন আমার কাছে মনে হয় টিমদের ওপেন গ্রাউন্ডে যখন খেলবে, ওপেন গ্রাউন্ডে তখন রানিং মোডে কোনো ড্যামেজ রিসিভ করবে এতটাও বেশি নার্ভাস হবে না, কারণ তাদের আশপাশে একটা কভার থাকবে। তবে কভার বুঝে কিন্তু খেলতে হবে প্রতিটা ফাইটে। যদি আমরা তাকাই যে গত ম্যাচে ট্রাপল গার্ডে রোভার নাইটস এবং ডিফেন্ডারের যে ফাইটটা ছিল, দেখো তাকে এতটা ভালো প্রেশার করার পরও রোভার নাইটস যেভাবে আইকিউ একটা খেল দিয়েছে, রোভার নাইটস তাদের যদি বলি ফাইটটাকে ব্যাক করলো লঞ্চপ্যাড ব্যবহার করে, তাদের এক্স্যাক্টলি তাদের রাইট সাইড দিয়ে তারা রোটেশনটা দিল, দেওয়ার পর সোজা দিয়ে গেল, শিহান পেছন থেকে ব্যাকস্টেপ করলো। তো টাকলার পুরো দমে যদি বলি, টাকলা পুরো দমেই জানতো না যে আসলে কেউ এমন ভাবে আসলে পেছন থেকে ড্যামেজ দিতে পারে। টাকলা হয়তো ধরে নিয়েছে যে অন্য কোনো টিম, বাট তাকে যেই টিমটাকে তিনি প্রেশার করছিল সেই টিমটাই কিন্তু ঘুরে ফিরে এসে তাকে আসলে ব্যাকস্টেপ করেছে। সো এই ব্যাকস্টেপের খেলা, এই যে স্ট্র্যাটেজিক্যাল কিছু চেঞ্জেস একটা দলকে খুবই ভালো পরিবর্তন এনে দিতে পারে। রেড হক্সের ব্যাপারে যদি বলি, দেখো যে একদম এক্সট্রিম আমাদের যদি বলি সাউদার্ন ওয়েস্টার্ন সাইডের যেই জোনটা ছিল একদম ক্রিস ক্রস, তারা কিন্তু ক্রসিং এরিয়াতে ছিল। তো এই ক্রস এই যে থাকার পর লঞ্চ প্যাড ব্যবহার করে একদম উপর সাইডে যাওয়া বা আসলে সার্কেলের সেন্টার অফ দ্য সার্কেলে থাকা, সেখান থেকে ম্যাচকে এন্ডিং এ নিয়ে আসা, একটা ভুল ডিসিশন, একটা রাইট ডিসিশন, যেটা কিনা রেড ক্লিফের কাছ থেকে দেখতে পেয়েছি। লঞ্চ প্যাড ব্যবহার করে একদম দুটো টিমের মাঝখানে পড়ে যাওয়া, একটা রং ডিসিশন। তো এই যে রং ডিসিশন রাইট ডিসিশনের মাঝামাঝিতেই তোমাকে আসলে চুজ করতে হবে কোনটা তোমার জন্য বেটার। এবং এই ডিসিশনগুলো কিন্তু আসলে যেহেতু আমাদের পুরো ফ্রি ফায়ারটা হচ্ছে একটা ফার্স্ট ফেজ গেম, খুবই তাড়াতাড়ি সবকিছু ডিসিশন নিতে হয়। তো সেখানে আমার কাছে মনে হয় টিমগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি ডিসিশনগুলোকে মেক করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে কোন জায়গায় কোন সময় কত সময়ের মধ্যে আমাকে রোটেশন নিতে হবে কিংবা ফাইটগুলোকে এক্সিকিউট করতে হবে। এক্স্যাক্টলি। এবং দেখুন আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস ম্যাচে গেম নাম্বার 2 টার্গেট বিতে মোস্ট অফ দ্য ফাইট কিন্তু আমরা সাদার্ন সাইডে হতে দেখতে পেয়েছি, সাদার্ন ইস্টার্ন সাইডে আমরা হতে দেখতে পেয়েছি গলফ কোর্স স্কোয়ার বি। নর্দার্ন সাইড লাইক আপনার সেখানে মথ হাউস, দেন হচ্ছে স্কাই লজ, এই জায়গাগুলোতে আমরা ফাইট অত বেশি ইনিশিয়েট হতেই দেখতে পাই। এবং যদি কথা বলেন আপনি ক্রস রোডের সাইডে, সেখানে আই ডোন্ট থিঙ্ক সো সেই জায়গাতে আমরা আদৌ কোনো ফাইট দেখেছি। রেড হক্সরা কিন্তু সেই ক্রস রোডের সাইডটা থেকেই ব্রিজ ধরে এসেছিল এবং মার্বেল ওয়েভসের সাইড হয়ে রোটেট যখন করছিল তখন নোভা নাইটের সাথে দেখা হয়। বাট নোভা নাইট তারা কোনোভাবে সেখানে ফাইট এঙ্গেজ করেনি, শান্তশিষ্ট মনোভাব নিয়ে বসেছিল। পরবর্তীতে আস্তে ধীরে সময় সুযোগ বুঝে সামনে গিয়ে দেন তারা ফাইটগুলো কিন্তু ইনিশিয়েট করেছে। ওয়েল গাইজ, আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের দুটো ম্যাচ শেষ করে ফেলেছি এবং আমাদের
আমাদের 3Q ম্যাচ খুবই তাড়াতাড়ি কিন্তু স্টার্ট হবে। তার আগে একটি ছোট্টখাট্ট বিরতি নিয়ে আবারও ফিরতে চাইবো। কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে বিরতির অপর প্রান্তে। হোয়াট ইজ আপ? কি অবস্থা তোমাদের সবার? এনজয় করছো আশা করছি। সাথে রয়েছে ইলিউশনিস্ট, আমার সাথে রয়েছে গোল্টু। কি অবস্থা গোল্টু? দিনকাল কেমন যাচ্ছে তোমার? কেমন এনজয় করছো তুমি আজকের এই দিনটা? এক্স্যাক্টলি, অনেক বেশি ভালো। আফটার অল এফএফডব্লিউএস বাংলাদেশ 25 যেন একটা রাজকীয় ম্যাচ আমাদের উপহার দিচ্ছে আজকের দিন। এবং শুরু থেকে সত্য কথা বলতে আজকে নক আউট স্টেজটা আমরা উইক 2 এর ডেবিউতে রয়েছে এবং শুরু থেকে প্রত্যেকটা ম্যাচ, যেগুলো ম্যাচ আমরা শেষ করলাম, প্রত্যেকটা মোমেন্টাম এত বেশি চমৎকার ছিল, যেটা নিয়ে আমার মনে হয় নতুন করে এক্সপ্লেনের কোনো দরকারই নেই। প্রথম ম্যাচ রিফ্লেক্সদের জন্য দুর্দান্ত ছিল, সেকেন্ড ম্যাচ রেড হক একেবারে রাজকীয় একটা পূজা নিয়ে শেষ করেছে তাদের গল্প। আফটার অল বলা যেতেই পারে কিন্তু ইউএসএস ভাই যে পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু হাড্ডাহাড্ডি সেই লড়াইটা আমরা দেখবো, নিজেদের মধ্যে সেই কম্পিটিশন থাকবে যে কারা নিচ্ছে পরবর্তী ম্যাচে বুইয়া পজিশন, সেটা দেখার জন্য যুক্ত থাকতে হবে আমাদের সাথে। এবং খুব দ্রুত বেশ কিছু ফরমেশন কিন্তু দেখে নেওয়া দরকার এই মুহূর্তে। গেম স্কেজুয়াল আমরা দেখতে পাচ্ছি বর্তমানে দুটো ম্যাচ আজকে দিনে শেষ হয়ে গিয়েছে। ফার্স্ট ম্যাচ ছিল বারমুডা, দেন পুরগেটরি, আমরা উইনারও পেয়ে গেছি রিফ্লেক্স এবং আরএচকে। বর্তমানে হবে আরো 4টা ম্যাচ, আলপাইন, কালাহারি, নেক্সটার এবং সোলারা। নেক্সট ম্যাচ আমরা এনজয় করব আলপাইনে। আই গেস আলপাইন সবচেয়ে বিশাল ম্যাপ ফ্রি ফায়ারের মধ্যে এবং সেইখানে হচ্ছে কি নেক্সট খেলাটা এনজয় করা লাগবে। এবং যদি বলি এই ম্যাপটা কিসের জন্য বিখ্যাত, আই গেস স্নাইপার প্লেয়ারদের জন্য চমৎকার লেভেলের সুবিধা রয়েছে এই ম্যাপে। আই হোপ যারা যারা স্নাইপার প্লেয়ার রয়েছে আজকে দিনে তারা ভালোই সুবিধা বা ফায়দা লুফে নিতে পারবে এই আলপাইন ম্যাপে। আজকে দিনে ফাহিমের আই গেস আমি নামটা বলে ডিকের পারফরমেন্স ভালো ছিল, প্লাস আমি একটা টিমের খেলা দেখছিলাম, আই গেস ফাইম স্নাইপার ছিল মেবি, ওই প্লেয়ারের খেলা খুবই ভালো লাগছিল আমার।
দেখা যাক আর এই নেক্সট ম্যাচে স্ন্যাপার প্লেয়ারগুলো প্রত্যেকটা টিমেরই তারা কিরকম পারফরমেন্স করে। তোমার কি মনে হয় আলপাইন ম্যাপ সম্পর্কে তোমার ধারণাটা কি? না, এক এক ধরনের মতামত কিন্তু আমি ম্যাপটা নিয়ে পেয়ে থাকি, তবে আমার মতে একেবারে অবশ্যই। চমৎকার একটা ম্যাপ এবং এই যে ভিউ, আশেপাশের পরিবেশ, সেখানে প্লেয়াররা আমার মনে হয় খেলে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। আফটার অল যেটা বলছেন ইলিশিয়াস ভাই যে এই যে পরবর্তী ম্যাচ যেটা আলপাইন শুরু হবে তার ঠিক আগের ম্যাচটি যেটা আমরা শেষ করলাম প্রেগেটোরি দিয়ে, সেখানে লাস্ট যে ফাইটটা ছিল ডিকে ভার্সেস রেড হক, সেখানে ম্যাচ পাওয়ারের কারণে ডিকে হয়তোবা ধরাশায়ী হতে বাধ্য হয়েছিল, Yes. তবে রেড হক তাদের স্ট্র্যাটেজি মেইনটেইন করেছেন বরাবরের মতোই, যেটা রেড হক করে এসেছে আজকের দিনও তেমনটাই আমরা দেখলাম। তবে সবথেকে মজার বিষয় এটাই যে অ্যালপাইনে গিয়ে সেম স্ট্র্যাটেজি আরো একবার খাটানোর সুযোগ আছে কিনা, আমার সেটা তো মনে হয় না। আফটার অল প্লেস চেঞ্জ, সেখানে রোটেশন চেঞ্জ হবে, প্লেয়ারদের ডিসিশনেও বেশ কিছু পরিবর্তন আসতে পারে এবং যদি কোনো কিছু সেম থাকে তবে সেটা হতে পারে রোল অ্যান্ড গান কম্বিনেশনে। তবে দেখা যাক তেমন কিছু হয় কিনা, বাট FFWS বাংলাদেশ 5-এর সিএস মোড়েও যেভাবে রেড হক দাপিয়ে বেরিয়েছে আজকের দিনও সে একই ঝলক দেখানোর চেষ্টা করছে। প্রথম ম্যাচে কিন্তু মিডল কভার জোন তারা ক্যাচ করে নিয়েছিল, একেবারেই লাস্ট মুক্ত যেতে পারেনি, বাট তাদের কাছে একটা বিল অ্যাভারেজ পয়েন্ট কিন্তু রয়েছে। তবে একটা ব্যাপার একটু অডিয়েন্সকে জানিয়ে দিতে চাইবো, আজকের দিনে টপ টিম যারা ডিরেক্ট চলে যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে, সেই দুটো টিম আসলে কারা হচ্ছে। লড়াইটা এখন ডিরেক্ট গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার, কারণ যদি বাই এনি চান্স টপ 2 থেকে ছিটকে পড়েন তবে কিন্তু আপনাদের লড়াই করতে হবে আরো একদিন, এবং সেদিনও যদি না হয় আরো একদিন, এরকম করে আপনার জার্নি এগোতে থাকবে এবং সেটা আমরা মনে হয় রোড ম্যাপ দেখলে আরো একবার ক্লিয়ারলি বুঝে নিব। তবে ইলিশিয়াস ভাই যেহেতু টপ 2 টিম ডিরেক্ট গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে, আমার মনে হয় আজকের দিনে এক্সাইটমেন্টের পাশাপাশি সেই ডমিনেশনটা আমরা দেখতে পাবো। অবভিয়াসলি একদম সুবর্ণ সুযোগ, এক এবং 2 নাম্বার হয়ে যাও, দেন ফাইনালে চান্স পেয়ে যাও। এই চান্স লুফে নেওয়ার মতো এন্ড মিস করতে চাইবে না কোনো টিমই। গেল ম্যাচে ডিকে যে পারফরমেন্স দেখিয়েছে সেটা তারই বোধহয় একটা নাজারা আমরা দেখলাম, এবং বিশেষ করে কালকের দিন থেকে আজকের দিনে 2 দিনে হচ্ছে ডিকে যে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি সেটা অসাধারণ। বিশেষ করে ফ্ল্যাশ, কালকের দিনও ফ্ল্যাশ যেই 2টা হেডশট নিয়ে রাউন্ড ঘুরে দেওয়ার একটা মুভমেন্ট তৈরি করেছিল, আজকের দিনেও একাই 14টা কিল নিয়েছিল গেল ম্যাচে, সেটা অসাধারণ। আমি আজকের দিনে মিংলি চোখ রাখতে চাচ্ছি ডিকের উপরে, বাকি যতগুলো ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো থেকে কনসিডার পারফরমেন্স ডিকের কাছ থেকে পাবো আমরা নাকি পাবো না সেটা আমি জানতে চাই। এটলিস্ট তোমার আজকের দিনে ফেভারিট কোনো প্লেয়ার কি রয়েছে আজকের দিনে বলটু, যাকে তুমি দেখতে চাচ্ছ এরকম কোনো প্লেয়ার? আমার মতে তো প্রত্যেকটা প্লেয়ারই আমার যথেষ্ট ফেভারিট, তবে হ্যাঁ Yeah, obviously. স্পেশালি আজকের দিনে একটা দিকে আমি ফোকাস দিব, সেটা হলো যে স্নাইপার রোলটা যারা প্লে করছে তাদের পারফরম্যান্স। Special একজন player যদি বলি। হ্যাঁ, আমরা যদি স্পেশাল প্লেয়ারের দিকে যাই তবে অবভিয়াসলি সেই ক্ষেত্রে একটা কথা বলা যেতেই পারে যে ফ্লিকার আজকের দিন আসলে কতটা ভালো খেলছেন, এবং একই সাথে সবথেকে মজার বিষয় যেটা আছে বাংলাদেশ টপ 1-এর আলিফ, যিনি খুব রিসেন্টলি পিসি থেকে মোবাইলে শিফট করেছে, স্নাইপার অ্যাথলেট হিসেবে নিজেকে প্রস্তুত করছেন। তো আমার মনে হয় সেই প্লেয়ারটির দিকে যাওয়া যেতেই পারে যে অ্যাজ এ নিউ স্নাইপার অ্যাথলেট হিসেবে আসলে যখন মুভমেন্ট করলো পারফরম্যান্স কেমন করছে কেমন করছে না, হ্যাঁ এরকম একটা বিগ মঞ্চে কেমন খেলতে পারছে। তবে সবথেকে মজার বিষয় যেটা ভাই যে আজকের দিনে প্রথম ম্যাচ, সেকেন্ড ম্যাচ দেখে মনে হচ্ছে না বাংলাদেশ টপ 1 একদম ছেড়ে কথা বলবে, যদি সুযোগটা এখন হাতে আসেনি, তেমন কোনো সুযোগ এখনো বিল্ড আপ করতে পারেনি, তৈরি আমি করতে সেটাই পারেনি। বলতে নিয়েছিলাম। আসতে কতক্ষণ হতে পারে তৃতীয় ম্যাচই সেই কামব্যাক ম্যাচ যেটা দিয়ে তাদের গল্পের সূচনা হবে। তো ওয়েট করুন, এবং একই সাথে সবাইকে ওয়েলকাম জানাতে চাইবো আজকের লাইভে। পরবর্তী ম্যাচ খুব দ্রুত শুরু হয়ে যাবে এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন শাহিদে একটা চিয়ার আপ হয়ে যাক, বিকজ আজকের নকআউট স্টেজ উইক 2 ডে 2 এর শুরু হয়ে গেছে তৃতীয় ম্যাচ, এবং আমরা চলে এসেছি প্লেন পথে, একেবারেই সেই একটা প্লেন পথ, ক্লাসিক্যাল একটা পথে প্লেনটার যাত্রা শুরু করেছে। এবং এই যে মিডলের দিক থেকে ভাই যখন প্লেনটার যাত্রার পথটা চুজ করে তখন আমার মনে হয় প্লেয়ারদের কাছে একটা অ্যাডভান্টেজ যায় শুরুতেই যে তাদের পছন্দের প্লেসে ল্যান্ডিং করার। ইয়েস, এন্ড এত বিশাল একটা ম্যাপে আসলে যদি জায়গা চুজ করতে অক্ষম হয় কোনো টিম, সেইখানে আসলে আমি বলবো প্ল্যানিং একটু গরমিল অবশ্যই থাকতে পারে। যাই হোক, ল্যান্ডিং সেফলি হয়েছে প্রত্যেকটা টিমেরই, আমি কোনো ক্ল্যাশ ল্যান্ডিং এর আভাস তো পাচ্ছি না। এখন দেখো মনে হচ্ছে না যে কোনো ক্ল্যাশ ল্যান্ডিং হবে। আর আজকের এই থার্ড ম্যাচ বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ হবে এবং জেবির জন্য। দিনের শুরুতে ফার্স্ট 2 ম্যাচে জেবি এবং বিট্রিটোবানকে সেই রকম পারফরমেন্স করতে দেখিনি। ফ্যান ফেভারিট দুটো টিমেরই ফ্যান বেসরা চাচ্ছি ভালো পারফরমেন্সের একটা আভাস, সেটা হয়তোবা এইখানে মিটাতে পারে এই দুটো টিম। হোপ ফর দ্য বেস্ট। জিটিকে দেখতে পাচ্ছি আমরা, টিসি কে দেখতে পাচ্ছি আমরা, বাকি সবগুলো টিমই রয়েছে এখানে। আই গেস 2x এর সাথে টিসির একটা ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। 2x এর একজন প্লেয়ারকে হয়তোবা
ডকের দিকে আমরা আসতে দেখলাম, যেটা হয়তো বা নাও হতে পারে বা হতেও পারে, বাট ডিকে টিমকেও হয়তো বা এদিকে অগ্রসর হতে দেখতে পাচ্ছি। গোল টু স্টার্টিং যদি ফাইট হয়ে যায়, গান এখনো লুট করা সম্ভব হয়নি প্রত্যেকটা টিমেরই। এই সময় যদি কোনো ক্ল্যাশ আমরা দেখি, বেনিফিশিয়াল কি হবে সেটা নাকি অ্যাভয়েড করা উচিত হবে? ইয়াসটা যদি গান কম্বিনেশনের সেই পরিমাণ রিসোর্সেস নিজেদের কাছে না থাকে, তবে আমার মনে হয় ফাইটটা অ্যাভয়েড করাটাই উত্তম হবে। বলা তো যায় না অপোনেন্টের কাছে আসলে কি রয়েছে, তবে এটা কেন নিতে চাইবেন তৃতীয় ম্যাচ, তবে ফাইট শুরু হয়ে যাবে। যেটা বলছিলেন খুবই কাছাকাছি রয়েছে, দিকে একেবারে মুখোমুখি বলা যেতে পারে। এই মুহূর্তে ফ্রন্ট সাইডে দ্য গড এবং দিকে ফাইট প্রবেশ করলে চার্জ দিয়েছে, ডাউন হয়েছে প্রথম প্লেয়ার দ্য গড। ডিকে এর উপরে যে প্রেশারটা তৈরি করছে এটা আসলে প্রশংসনীয়, তবে রাকিশ এক্সপ্রেসিভলি তার চার্জ দেখাচ্ছেন। মিতুলের উপরে বেশ ক্ষিপ্ত হয়েছেন। 2xd লবিতে নিজেদের আধিপত্য দেখানোর জন্য, নিজেদের রাজনীতিতে ক্যাচ আপ পজিশনটা দেখানোর জন্য তারাও লড়াই করে চলেছে। তবে আফটার অল দ্য গডের যেমন হয়েছে এখন দেখে মনে হচ্ছে না সেই কনসিস্টেন্সি তারা ধরে রাখতে পারছেন। দুটো প্লেয়ার লুট হওয়ার পথে, একই সিনারিও কিন্তু ভাই টিকের ক্ষেত্রে বাকি প্ল্যানকে ডাউন করা হয়েছিল। তবে তাদের একটা ভিন্ন ব্যাপার লক্ষ্য করেছেন কিনা, যে কলটা দিয়েছে টিকের, এটা আজকে নতুন নয়, তারা বরাবরের মতোই খুব আর্লি স্টেজে যখন প্লেয়ারগুলো করে ফেলে সেটার দিকে দিতে আবার মনোযোগী হয় এবং প্লেয়ারগুলোকে রিকল করে। তবে থার্ড পার্টির সুযোগ নিতে যারা এসেছে, দ্যাট ইজ ব্যাংক, সো বি ভেরি ব্যাংক। এবার নতুন ভাবে নিজেদেরকে আর একবার উপস্থাপন করার বাকি। তিনটা টিমের আনাগোনা হচ্ছে এই জায়গাতে, টিজি, ফ্যাং এবং টিকে। টিকের হয়তো বা এখন এইখানে ল্যান্ড করার দরকার ছিল না। দুটো প্লেয়ারের ফ্লাশকে দেখতে পেলাম এখানে ল্যান্ড করতে, যেটা একদমই অপ্রত্যাশিত। আমি ভেবেছিলাম অন্য জায়গায় মুভ করে পার্টনাররা কি টিমমেট সবাই মিলে ধরাশায়ী করছে টিম টিকে কে কিল লুফানো হচ্ছে। দুটো বোধ হয় এখন পর্যন্ত, দেখা যাক আরো কয়টা কিল লুফানো সম্ভব হয়। রাকিবের হাতে শটগান ছিল, পূর্ণ ব্যবহার হয়েছে। এদিকে রিফ্লেক্স ইউনাইটেড ভার্সেস এনকে নোভা নাইটের ফাইট হচ্ছে। তাকলাকে হারিয়েছে ওরা, তাসিনকেও হারালো রেক্সান, এবং এইবার নিজের টিমমেটকে সাপোর্ট করার প্রচেষ্টায় মগ্ন। টিমমেটকে রিভাইভ দেওয়ার সম্ভাবনা রয়েছে একজনকে, বাট আরেকজনকে রিভাইভ দেওয়ার জন্য টোকেন দরকার। সাফিশিয়েন্ট টোকেন নেই, এখনো বিপদ কাটেনি। রেক্সান নিজেও ডাউন। রিফ্লেক্সের কাছে না বিপদ হুট করে চলে আসো বলো না গোলটু। এক্স্যাক্টলি, একেবারে সারপ্রাইজিং একটা মুহূর্ত, হয়তো বা সেভাবে খেয়াল করতেই পারিনি। তবে হ্যাঁ, ব্যাং আয়ান তার কাজ শুরু করে দিয়েছেন, যেটা খানিকক্ষণ আগে আমরা এক্সপেক্ট করেছিলাম যে ব্যাং করবে, সেটাই কিন্তু কোচ করছে এই মুহূর্তে। এসে দুটো প্লেয়ারের উপর প্রেশার দিয়েছে এবং একই সাথে এই মুহূর্তে আমাদের স্ক্রিনে রয়েছে বাংলাদেশ টপ 1 ইয়াস, তাদের লাইন আপ যেখানে খুব চলছে একেবারে রোটেশনে। আমরা একটি প্লেয়ারকে দেখতে পাচ্ছিলাম ইনফিনিটির, এবং বাকি প্লেয়াররাও পেছন দিক থেকে মুভ অন করবেন। নিহাদের কথা বলবো, সেই ক্ষেত্রে তারা লং ডিস্টেন্সের রেঞ্জটা কি কভার আপ করছেন কিনা। নো, ফুল টিম লাইন আপ একটা রুফটপ ক্যাচ করে রেখেছে। তবে এবার প্যারাডক্স নিজের ডিসিশন চেঞ্জ করে লং রেঞ্জে চলে গেছে, যেখানে নতুন টিমের প্রবেশ। একটি টিম বের হলো, নতুন টিম ঢুকলো, দ্যাট ইজ অ্যান্ডিটি, এবং টপ 1 ভার্সেস অ্যান্ডিটি হওয়ার চান্সটা একটু বেশি। ইনফিনিটি ফাইটটা অ্যাভয়েড করতে চাইলে কিন্তু অ্যান্ডিটি বাংলাদেশ টপ 1 এর এগেইনস্টে ফাইটে যাওয়ার জন্য তারা একেবারেই নিয়েই এসেছে। আই থিংক সো, বাট ফাইট এঙ্গেজড হয়, তবে বেনিফিট টিমের কাছে থাকছে সেটা এখনো বোঝা বেশ কঠিন। আবার গ্রাউন্ড প্ল্যানিটির কাছে, তবে রিফ্লেক্স থেকে যেরকম প্লেয়ার হচ্ছে সেরকম আবার বলগুলো তারা দিচ্ছেন। রোটেশনগুলো এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, যে তৃতীয় ম্যাচ একটা রোটেশনে যদি টিমের উপরে প্রেশার এসে পড়ে সেটা আসলেই দুঃখজনক হবে। যদি পজিশন ওয়াইজ বলি, ভিডিওটা মানে পজিশনটা বেশি ভালো লাগছে আমার, কারণ চারজন প্লেয়ারই অবচাল অবস্থায় রয়েছে। এনডিটি হয়তো বা একজন দুজনকে স্পট করতে সক্ষম, চারজন প্লেয়ারের অবস্থান এখনো সঠিকভাবে জানে না, শুধুমাত্র একজন প্লেয়ারকে টার্গেট করে তারা পুশ করতে চাচ্ছে। ওইদিকে ভিডিওটা ওপেন জানে চারজন প্লেয়ার কোন জায়গাতে রয়েছে, সেই হিসেবে ভিডিওটা ওপেনের অ্যাডভান্টেজ বেশি বলে আমার বিশ্বাস। হয়তো বা এখনই সেইটার রেজাল্ট আমরা দেখতে পারবো। প্রান্ত রেডি পুশ করার জন্য, তিনজন প্লেয়ার অলরেডি এখানে আনা হয়েছে। সিবিসি সিচুয়েশন, প্রান্ত নকডাউন হওয়ার পথে ছিল, এদিকে নকডাউন করা হয়েছে, লেজেন্ডকে নকডাউন করা হয়েছে। এডি মাত্র হেলথ হাতে নিয়ে, অল্প সংখ্যক হেলথ হাতে নিয়ে এখন খেলা লাইভ। যেটা বলছিলাম গোলটু, পজিশন ওয়াইজ এনডিটিরা হচ্ছে গিয়ে একটু উছালো অবস্থায় ছিল, কারণ তারা জানতো না যে ভিডিও ওপেনে চারজন মেম্বার আসলে আছে কোন জায়গায়। একদম উছালো একটা রাশ, শুধুমাত্র একজন প্লেয়ারকে দেখেই রাশ করতে চেয়েছিল, সেইখানে কাল হয়েছে। বাট এখন আমি বিপদ কাটে ভাবছিলাম যে হয়তো নতুন টিমের এন্ট্রি হবে না, সেখানে নতুন একটা টিমকে দেখতে পাচ্ছি আমরা। এনকে, নোভা নাইট আর এসকেরা এখানে চলে আসে। আই হ্যাভ নো আইডিয়া কি হচ্ছে এখানে। এটা বাংলাদেশ টপ 1 এর উপরে ক্ষিপ্ত, তবে একা নয়, ফুল টিম নিয়ে এবার বেশ অ্যাগ্রেসিভ কিছু শট প্রোভাইড করেছে বাংলাদেশ টপ 1 প্লেয়ারদের উপরে। দুটো প্লেয়ারকে ডাউন করে দেওয়া রেইডহক্সের গর্জনের আরো একটা ফুটির ছবি। তবে এইবার ফাহিম গড তিনিও তার জায়গা থেকে রিফ্লেক্সের উপরে বেশ কয়েকটা পুশ আপ প্রোভাইড করেছে। তবে হ্যাঁ, নোভা নাইটের ফাইট এখনো শেষ হয়নি, হয়তো বা
এই যে একে একে নিজেদেরকে ফাইটে জড়ানোর একটা চেষ্টা এই আমার টিমদের, এটাকেই কিন্তু আমি শুরুতে প্রেডিক্ট করেছিলাম। আপনি হয়তো খেয়াল করেছিলেন, আমি বলেছিলাম যে আজকের দিনের হাংরিনেসটা কিন্তু শুধুমাত্র পজিশনের নয়, আজকের দিনে হাংরিনেস থাকবে পয়েন্টের এবং সেই সাথে সাথে পজিশনের প্লাস তারা ডমিনেট করতে চাইবে, যেহেতু আফটার অল পজিশন বাড়ানোর জন্য শুধুমাত্র পয়েন্ট নয়, পজিশনও দরকার। তবে বাংলাদেশ টপ 1 এর উপরে যেইভাবে ক্ষিপ্ত হয়েছে, একের পর এক প্লেয়ারদেরকে গুড বাই জানাচ্ছে রেড হক, এটা আসলেই আউটস্ট্যান্ডিং। তবে জব ব্রেকার খানিকটা সেফ খেলছে, দুটো কিল নিয়ে তারা যেন খুবই সেফ একটা রোটেশন নিল। তবে হ্যাঁ, এবার রোটেশনটা নেওয়া খুব দরকার ছিল। আফটার অল ওয়াটার বল তুমি ফেস করতে চাইবে না, কিন্তু একটা পয়েন্টে এসে লক্ষ্য করুন জোনটা সুইং করলো কোথায়, একটা পানি পথ যেন এই পুরোটা ময়দানকে দুই ভাগে বিভক্ত করেছে এবং চারপাশে কিন্তু আমরা লিস্টের ব্যবহারগুলো দেখতে পাচ্ছিলাম। সবকিছু মিলিয়ে একটা জমজমাট আসলে ব্যাপার। তবে হ্যাঁ, ফ্রিক তিনি এইবার আসলে কিছুটা ক্ষিপ্ত হয়ে উঠেছে, একে একে দুটো প্লেয়ারের উপরে করেছে, প্রেসার দিয়েছেন এবং আরো একটা কিল হয়ে যাবে, দুটো কিল মোট কানেক্ট হবে জব ব্রেকারের খাতায়। ওভারঅল 4টি কিল দিয়ে টিমটি যথেষ্ট ভালো পজিশন আছে বলতেই হয়। ইয়প, টিকে রাকিবকে দেখতে পাচ্ছি ফ্রিকের হাত থেকে হালকা ড্যামেজ নিজের শরীরে লাগিয়ে নিয়েছে, বাট স্টিল সেফ। সে একটু পিছনে মুড়ে তাকালে হয়তো বা কিল লুফে নিতে পারলেও প্লেয়ারদের পজিশন জানতে পারতো, সেটা আর হলো না। 2xG এখানে রয়েছে, ডিকে এখানে রয়েছে, জো বেকার্স এখানে এন্ট্রি নিবে। নতুন কোনো টিম যদি এখানে আসে তবে সেটা একটা বিপজ্জনক রণক্ষেত্র পরিণত করবে ফুল এরিয়াটাকে। স্টেডিয়াম একটু পরে হচ্ছে গিয়ে মোটামুটি বিশ্বাস যে রণক্ষেত্রে পরিণত হবে। ফ্যাংসদেরকেও দেখতে পাচ্ছি এইদিকে পুশ করতে। যদি জোনটা যেখানে দিয়েছে সেইখানে যদি সবগুলো প্লেয়ার যেতে চায় তবে ফরেস্ট রেডি হবে সেফ একটা প্লেস, সেটা ছাড়া আর কোনো সেফ প্লেস আমি দেখতে পাচ্ছি না আপাতত। ইনফিনিটি সবগুলো টিমই এখন মোটামুটি ডিসিশন নিয়ে ফেলেছে যে এখানে স্টে করবে না। এটা উত্তম একটা কাজ। 4টা টিমের এর সাথে যদি সংঘর্ষ হয় তবে সেখানে ফায়দা যে কার হবে সেটা বুঝে ওঠাটা মুশকিল। যে কোনো প্লেয়ার যে কোনো সাইড থেকে ড্যামেজ খাবে সেটা অগোছালো হবে, এন্ড সেটা চাইবে না কোনো টিমে। অলরেডি মিকিকে ডাউন করার চেষ্টা হয়েছে, কিল কনফার্ম হয়নি, টিমমেটের পেতে পারবে কিনা সেটা অন্য বিষয়। প্যারাডক্স নিজেও ডাউন, নিহাত, মুশফিক দুজন স্টিল লাইভ পুশ করা হচ্ছে প্যারাডক্সের উপরে। প্যারাডক্সের কিলটা ইজিলি আই গেস সম্ভব হবে, যেখানে 2xD রয়েছেন এবং তাদের পেছন থেকে ইনফিনিটির এন্ট্রি, তবে ইনফিনিটিকে ভাবতে হবে যে তারা যাবেন কোথায়, সাইড থেকেও সেখানে বিপদ আসতে পারে। পেছন দিক থেকে জব ব্রেকার অলরেডি প্রেসার ক্রিয়েট করছেন। নিজেদের কাছেই তুলে নিলেন, ছিনিয়ে নিলেন এই রাজত্ব 7টি এলিমিনেশন পয়েন্টের সাথে। জব ব্রেকার পুরোপুরি ফর্মে রয়েছে, এই ব্যাপারটাকে প্রেডিক্ট করা যেতেই পারে। 8 পয়েন্ট ধরে যখন টিম রোটেট করে তাদেরকে মাস্ট বি মনোযোগী হতে হবে যে তার পেছনে অথবা তার পক্ষে টিম রয়েছে, এই ব্যাপারে মনোযোগী হতে পারলেই কিন্তু কিছুটা বেড়ে যাবে। বাট আফটার অল হিউম্যান এবার বেশ অ্যাগ্রেসিভ শট দিয়েই ব্যাংককে আরো একবার লবি থেকে গুড বাই জানানো, দুটো টিমকে ব্যাক টু ব্যাক গুড বাই জানানো। হিউম্যানের এই অসাধারণ পারফরম্যান্স এবং জেবি ফ্রিক থেকে শুরু করে মিকো, তারা যেভাবে আসলে ডমিনেট করছে লবিটা খানিকটা কি তবে জেবি জব ব্রেকারদের সাইডে কিনা এটা কিন্তু বলা যেতেই পারে। নো আইডিয়া তো। ভিডিও ওপেনকে দেখতে পাচ্ছি সেফ একটা প্লেস অলরেডি পজিশন ধরে ফেলতে। রেড হক সেখানে রয়েছে, বলছিলাম যে ফার্স্ট রেড হতে পারে সেফ একটা প্লেস। জোনটাকে আমরা একটু ভালো করে খেয়াল রাখি। এনকেরও মোটামুটি ভালো জায়গাতে রয়েছে, এবার একটা ওপেন এরিয়া, এটা বেশি সময় এখানে স্টে করা পসিবল হবে না। যেরকম ভাবছিলাম সেই রকমই জোনটা যেন এগোচ্ছে। রিফ্লেক্সিও না, একটা জোনের বাইরে রয়েছে, জোনের ভেতরে পুশ করতে চাইবে। ভিডিও ওপেনের হয়তো বা এখন টেন্ডেন্সি যেটা ফিল হচ্ছে তারা হয়তো পজিশন ধরতে চাচ্ছে এইবার। 2xD রেড হক জো বেকার্স এই রিওয়ার্ডকে হচ্ছে ডাউন করেছে, কিলটা লুফে নেওয়া পসিবল। এইবার জো বেকার্স ভালো পারফরমেন্স করেছে কিন্তু এই ম্যাচে গোল টু অলরেডি আমরা দেখেছি জো বেকার্সের হাতে রয়েছে 10টা কিল পয়েন্ট। তাদের উচিত হয়তো বা এইবার আরেকটু জোনটাকে ক্যাপচার করা বা পজিশন ওয়াইজ হচ্ছে একটু উপরের দিকে থার্ড ফোর্থ বা বুয়েটা নিয়ে লুফে নেওয়া বেটার হবে তাদের জন্য এটা। একদম এবং জব ব্রেকার যেভাবে আসলে রোটেট গুলো নিচ্ছে, তাদের রোটেশন গুলো খুব পারফেক্ট মনে হচ্ছে। আফটার অল 8 পয়েন্ট ধরে প্রত্যেকটা রোটেশন লক্ষ্য করলাম। তবে হ্যাঁ, এখনো কিন্তু ভয় কেটে উঠেনি। ম্যাচে বেশ কিছু অ্যাগ্রেসিভ টিম এখন রয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে, তো বেশ চোখ কান খোলা রাখতেই হবে। জব ব্রেকার এখন ম্যাপে লক্ষ্য না করলেও সেখানে দুটি স্কোয়াডকে লক্ষ্য করা যাচ্ছে, রেড হকস এন্ড রিফ্লেক্স ইউনাইটেড। লং ডিস্টেন্স থেকে বেশ কিছু পুশ আসতে পারে রেড হকস থেকে। আফটার অল হিট লিস্টটা একেবারেই রেড হকসের মাথার উপরে। ইট মিস আশেপাশের টিমটা কিন্তু জেনে গেছে যে কোথায় রয়েছে অপরচুনিটি
স্কোয়াডের প্লেয়াররা এবং রিফ্লেক্সের দিকে একটু লক্ষ্য করুন যেন একেবারে শান্ত হয়ে গেছে প্লেয়ারগুলো, চুপটি করে বসে আছে যে এন্ট্রি নিতে হলে তো আগে সেই এন্ট্রি পয়েন্টটাকে ধরতে হবে এবং সেই সেফ জোনেই যখন অপোনেন্ট হিসেবে রেড হকস থাকবে তখন ব্যাপারটা যেন আরো বেশি সতর্কতার ব্যাপার এবং নিজাত প্রথম শট আর একটা টাকলাদের লুজা আর একবার পুশ করা এবং এই যে নতুন ভাবে অ্যাগ্রেসিভ যাওয়ার রেড হকসের হঠাৎ করে এটা আজকের দিনে নতুন নয়, তবে ডিকের এলিমিনেশনটা আমার মনে হয় প্রিভিয়াস ম্যাচের রিভেঞ্জ নেওয়াটাকে ব্যর্থ প্রমাণ করলো। ম্যাচের 8th পজিশনটা একদম আমার মনে হয় ভালো পজিশন হবে না ডিকের জন্য, তবে হ্যাঁ লবি এখনো বেশ উত্তপ্ত, 7টি টিম রয়েছে, একটা ছোট জোন, একটা ছোট এইচ পয়েন্ট এবং এখনো বেশ কিছু টিমকে এইচ পয়েন্টই দেখা যাচ্ছে শুধুমাত্র রাইট ব্যতীত, তাদের পেছনেই থাকবে 2xT, পিছে শুনে এগিয়ে যেতে হবে বিকজ আপনি অল লেফট সাইড রেড হকসের দখলে পেছনে রয়েছে 2xT এবং রাইট সাইড থেকে এখানে স্যাম হবে টিমটিকে লংসেসকে নোহানের সামনে থাকা রাস্টি দিশেহারা এই শট যাবে কুটুসা এবং একই সাথে 2xT ফাইটে জড়িয়ে যাবে দুটো স্কোয়াড, তবে বাংলাদেশ টপ ওয়ানও থেমে নেই, রিফ্লেক্সদেরকে টার্গেট করেছে তারাই বাজি। সিনকে হারালো মাত্র রিফ্লেক্স ইউনাইটেড, দেখা যাক এখন রিফ্লেক্স ইউনাইটেড কতটা নিজেদেরকে গুছাতে সক্ষম হয়। 2xT ভার্সেস এনকে যে ফাইটটা উপভোগ করছিলাম, পজিশন ওয়াইজ এনকে কে বেটার পজিশনে ফিল হচ্ছে এখন পর্যন্ত এট লিস্ট। 2xT চাইলে কিন্তু ফাইটিং একদম ইগনোর করে জোনের ভেতরে পুশ করতে পারে, সেটা আই গেস সুবিধাজনক হবে তাদের জন্য, সেটাই করতে যাচ্ছে। টপ ওয়ান ফিরে গিয়েছে এই জায়গাতে যেখানে আরএচকে হচ্ছে কি স্পট করতে সক্ষম এবং এমন ওপেনের জায়গাতে রয়েছে, সেখানে যদি গ্যানাডের হামলা হয় সেখানে টপ ওয়ানের করার কিছু থাকবে না বলে আমার বিশ্বাস রয়েছে। এখানে 4টা টিম আই গেস, উপরের সাইড থেকে 2টো টিম এনকে রেড হক প্লাস না নিচে রেড হকের প্লেয়ার 3জন এবং উপরে একজন, সো রেড হক হয়তো একজন প্লেয়ারকে হয়তো হারাবেন নয়তো সাপোর্টে উপরে দিকে যাবে। দেখা যাক রেড হকের প্ল্যানটা কি হয়, এখানে এনকে এর উপর চার্জ করা হয়েছে এবং ফ্লিকার একাই ছিল উপরে, ফ্লিকারকে বাঁচানো প্রায় ইম্পসিবল টাইপের এই মুহূর্তে এন্ড সেটাই হলো। একটা ভালো প্রেশার ফেস করেছেন রেড হক, তবে ফল এবং টিমের সাপোর্টের ব্যাপারে রেড হক একেবারেই মজবুত ডিসিশন নিতে রাজি, খুব দ্রুত কল দিয়ে নিয়েছেন, রাইট দিয়ে নিয়েছেন ফ্লিকারকে, তবে রোটেশনের ফাইট এখনো যেন শেষ হয়নি, একেবারে মধ্যখানে থাকা মধ্যমণি বাংলাদেশ টপ ওয়ানের দিকে এবার ফ্লিকারের বেশ কিছু চার্জ দেওয়ার চেষ্টা ছিল, তবে হ্যাঁ উল্টো চার্জ এসেছে ফ্লিকার, আবারও ডাউন হবে প্রাপ্ত প্রেশার আসবে রেড হক যেন এবার বারবার খাচ্ছেন বাংলাদেশ টপ ওয়ানের কাছ থেকে, তবে প্রান্তর নতুন দিকে নজর দেওয়ার রেড ক্লিপকে টার্গেট করা, এটা কি তবে খানিকটা দিশেহারা সিচুয়েশন কিনা, মেইন থেমে থাকেনি, ফাইভের দিকে তার চার্জগুলো দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে, তবে কম্পাউন্ড হোল্ড করে খেলা জব ব্রেকারের থেকে স্ট্যাটিস্টিক ফাইট ব্রেকিং করাটা আসলে প্রশংসনীয় ছিল, বাট গুড বাই টিম রেড ক্লিপ, ডিডাইড ইভেন হ্যাশট্যাগ 6 এর লাস্ট ফাইভ টিম, জব ব্রেকার নিকো এবার যেভাবে ক্ষিপ্ত উঠেছেন 2xTর উপরে, যদি বাই এনি চান্স একে প্লেয়ার লুজ করতে থাকে 2xT, তবে ঠিক সেই ব্যাপারটা আবারও রিপিট হবে যেটা খানিকক্ষণ আগে হয়ে গেল একটি টিমের সাথে, এবং আমার মনে হয় 2xT এতটা দার প্রান্তে এসে একেবারেই চাইবে না, যদি রেড হক এবার পুশ করছে বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস রেড হক, বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস রেড হক, ফ্রম দ্য চেস্টিনে ফাইট চলে গিয়েছে, নেদারল্যান্ড স্টার্ট ফ্লিকারের প্রেসার এন্ড গুড বাই। ওকে নো টিম বাংলাদেশ টপ ওয়ান পুরোপুরি ভাবে নিজেদের সর্বস্বটা লিস্ট করলো এট লাস্ট, নিজাত ফিগার টু স্টেজ তার একটা পজিশন ছিল তাদের দেখিয়েছে এবং নমিশনি ভাই সেফ পথে এসেছে 2xT অলসো লাস্ট দুই টিম আমরা দেখতে পাচ্ছি তিনটি টিমকে যারা লড়াই করছে না বিডি টপ ওয়ানের জন্য খারাপ পজিশন ছিল, স্টার্টিং এ মেনশন দিচ্ছিলাম যে ওই জায়গাতে যদি আরেকটু বেশি সময় থাকে ক্যানাডার হামলা হলে সেখান থেকে বেঁচে ফেরা পসিবল হবে না, সেটাই হলো। যে বিদায় স্টেবল মনে হচ্ছে এখন স্ট্রং একটা টিম রূপে রয়েছে বর্তমানে, 15 কিল হাতে রয়েছে তাদের, মাঠে বাঁচি টিমকে দেওয়া হলো এখন সবচেয়ে বেস্ট দুটো টিমের যাচ্ছি জিবি ভার্সেস আরএসকে, হোয়াট ইজ গোইং অন, সেখানে লাইভ Yeah, exactly. 1v for Battleland. Goodbye, Jawbreaker. Another booyah goes from the side of Team Red Hawks. Wow. Kutusher দুর্দান্ত অ্যাগ্রেশন, নিজাত ফ্লিকার এন্ড ব্লেডের ধারালো পারফরম্যান্স যেন আরো একটি বুইয়া উপহার দিল টিম রেড হক, এবং ব্যাক টু ব্যাক দুটো বুইয়া কনফিডেন্টে কতটা বুস্ট আপ এনে দিবে সেটা নিয়ে করে বলার কিছুই নেই, তবে জবব্রেকার
সুযোগ পেয়েছিল, শেষ মুহূর্তে গিয়ে তাদের কাছে ম্যান পাওয়ার ছিল। তবে হ্যাঁ, পজিশনে অল পজিশনের দিকে এগিয়ে রাখতেই হবে। সাবিন এলিমিনেশন থেকে তারা আরো 4টি পয়েন্ট গেদার করে নিবে এবং পজিশনের